এটা তো ডোনাল্ড ট্রাম্প শুধু না, এটা তো আমেরিকারই স্ট্র্যাটেজি, ইরাকের ক্ষেত্রেও তো সেম করেছে। এবং সেই কারণেই আজকের ডেটে আমি বারংবার বলছি, মিলিটারি আর্কাইভসে, মিলিটারি ডিসিপ্লিনে এইরকম কনভেনশন, নন কনভেনশন, থিয়েট্রিক্স, এইরকম প্রপার প্ল্যানিং দিয়ে প্রিসিশন অ্যাটাকের মাধ্যমে এত ভালো রেসপন্স ইরান করেছে, এই রেসপন্সটাকে একদম মানে কি বলবো, স্বর্ণাক্ষরে বাঁধিয়ে পড়াশুনো করার মতো। বড় দেশ, ছোট দেশ, বড় শক্তিশালী দেশ, কম শক্তিশালী দেশ, এইসব আলোচনা চলতে থাকবে, কিন্তু মূল কথা হচ্ছে কতটা কনসিডারেবল ড্যামেজ আনতে পেরেছে। ইরান প্রচণ্ড রকম ড্যামেজ এনেছে ইসরায়েলের মধ্যে, ইরান প্রচণ্ড রকম ড্যামেজ এনেছে আমেরিকার ইনভেস্টমেন্টের উপরে। দেখুন, প্র্যাকটিক্যালি তো এটা সম্ভব নয় ইরান থেকে কোনো মিসাইল বা উড়ে গিয়ে ওয়াশিংটনে লাগলো, কিন্তু ইরান কিন্তু নন কনভেনশনাল অ্যাটাকও করতে পারে। ইরান কিন্তু যে তাদের গোষ্ঠীদেরকে সাথে নিয়ে, হামাস, হিজবুল্লাহ এদেরকে নিয়ে কাজ করছে, এদের মধ্যে কিন্তু নন কনভেনশনাল অ্যাটাক করার প্লেয়ার্সরাও প্রচুর আছে। ধুমধাম অ্যাসাসিনেট করে দিতে পারে, ধুমধাম এখানে ওখানে পাবলিক প্লেসে ব্লাস্ট করে দিতে পারে। ইরান মিলিটারি ওয়াইজ অ্যাটাক করছে ইয়েকে, যেটা আমরা হেজবুল্লাহর ক্ষেত্রে দেখলাম যে ইরানের আঘাত আনার সঙ্গে সঙ্গে হেজবুল্লাহ কিন্তু পাল্টা তাদের গায়ে লেগে গেল এবং তারা কিন্তু অ্যাটাক করতে শুরু করে দিল। এবং পয়েন্টটা হচ্ছে, যেই ধরনের মেথোডোলজি নিয়ে অ্যাটাকগুলো সাজানো হচ্ছে, সেই মেথোডোলজিগুলো প্রমাণ করছে যে এই অ্যাটাকগুলো কিন্তু অত্যন্ত ওয়েল ড্রাফটেড, ওয়েল ক্রাফটেড অ্যান্ড ওয়েল থট অফ। তাড়াহুড়োর মধ্যে কোনো অ্যাটাক হচ্ছে না, এগুলো ওয়েল ড্রাফটেড অ্যাটাক। এবং একটা জিনিস দেখুন, আপনি ট্রাম্পের ন্যারেটিভ চেঞ্জগুলো দেখুন। যে ট্রাম্প একটা সময় ইরানকে উড়িয়ে দিচ্ছিল, সেই ট্রাম্প কিন্তু 4-5 দিন বাদে বলতে শুরু করলো কি, কেন ইউরোপ চুপচাপ। 7-8 দিন বাদে বলতে শুরু করলো কি, যে আমরা হরমুজ প্রণালীতে বিরাট রকমভাবে সিকিউরিটি দেব। কারণ ও চাইছে যে সবাই ওর পাশে এসে দাঁড়াক, ও পুরো ওর আঙুলের ডগায় পুরো বিশ্বকেও না চায়। আঙুল আছে কিনা তাই ডাউট আছে আমার। এখন ও সাপোর্ট চাইছে, কারণ ও পিছু পা হতে পারছে না। ও সাপোর্টের ন্যারেটিভ তৈরি করছে। ইরান উড়ু ভেঙে দিয়েছে আমেরিকান আর্মির, আমেরিকান প্ল্যানিংয়ের, এই এন্টায়ার আমেরিকান মিলিটারি প্ল্যানিংটার উড়িয়ে দিয়েছে ইরান। এবং এটা বাস্তব, এই বাস্তবটাকে আমাদেরকে মানতে হবে। যেটা অ্যাপ্রিসিয়েট করার বিষয় সেটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমি ইরানের যে হিউম্যান রাইটস নিয়ে যে নোংরামিগুলো হয়েছে, আমি তার বিরাট প্রতিবাদ জানাই। আমি ভীষণ এগেনস্টে তাদের রেজিম যেভাবে মহিলাদের ট্রিট করেছে, আমি ভীষণ এগেনস্ট তাদের শিক্ষানীতি নিয়ে যেরকম ছেলে খেলা হয়েছে, আমি ভীষণ এগেনস্ট যেখানে তারা সোশ্যাল লিবারেশন নিয়ে খুব নোংরামি করেছে, আমি প্রচণ্ড এগেনস্ট তার। কিন্তু আমি এটার ফেভারে প্রচণ্ড রকম যে যদি কেউ আমার দেশের সভারেনিটিতে, আমার দেশের নিজস্ব রাইটসের উপরে কোনো বিদেশি চক্রী আক্রমণ করে, দেন আই হ্যাভ ফুল রাইট টু রেসপন্ড। অ্যান্ড ইরান সেই রিটালিয়েশনটাই করেছে। এই রিটালিয়েশনটার যে একটা তাপ, এটা আমেরিকা এখন আর নিতে পারছে না। আমেরিকা কিন্তু যথেষ্ট ব্যাকফুটে শুধু আছে তা না, আমেরিকা কিন্তু যথেষ্ট খারাপ পজিশনে আছে, এবং তার জন্যই আজকে বারংবারই কনসোর্টিয়াম ফর্ম করার একটা আহ্বান জানাচ্ছে। আপনি যদি একাই সব করে নেবেন, তাহলে এদেরকে ডাকার চেষ্টা করছেন কেন? এবং সেটা কিন্তু সবসময় নিজের দেশটাকে ভীষণভাবে সেফ রেখে, আমার ঘরে যেন আগুন না লাগে। দেখুন, এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন। ওর ঘরে আগুন লাগবে না এটা ও জানে। কেন লাগবে না আমি বলছি। প্র্যাকটিক্যালি এতটা দূর আমেরিকার অবস্থান, সেখানে গিয়ে কনভেনশনালি অ্যাটাক করাটা যাবে না, সম্ভব না। সেই জন্য ও ওই দিক থেকে সিকিওর আছে যে আমার নিউ ইয়র্কে মিসাইল পড়বে না, আমার মিসিসিপিতে মিসাইল পড়বে না, আমার ওয়াশিংটনে মিসাইল পড়বে না, টেক্সাসে মিসাইল পড়বে না। আই এম ভেরি সিকিওরড, কারেক্ট। কিন্তু ওর ধাক্কাটা কোথায় খেয়েছে? ধাক্কাটা খেয়েছে এই ইরানের 2500 স্কোয়ার কিলোমিটার রেডিয়াসের ভিতরে যতগুলো ইসলামিক কান্ট্রিজগুলো ছিল, সেই কান্ট্রিজের আমেরিকার যা যা ইনভেস্টমেন্ট ছিল, যেই সামরিক প্রতিস্থাপন করা, যেই আপনার ইনফ্রাস্ট্রাকচারাল প্রেজেন্স ছিল, সব কটা আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং আঘাতপ্রাপ্ত শুধু হয়েছে না, বিরাট ক্ষয়ক্ষতি ফেস করেছে। এবং এই ক্ষয়ক্ষতি আঘাতটা তো ইকোনমিক আঘাত, এটা তো অস্বীকার করা যায় না। যে আঘাতটা পেয়েছে, সে আঘাতটা তো ওদেরকে কাঁপিয়ে দিয়েছে, এবং এটা তো বাস্তব। আজকে এই কাঁপুনিটা তো ওদের ধরেছে কোথাও না কোথাও গিয়ে, এবং এই কাঁপুনিটা ধরেছে বলেই আমেরিকা কিন্তু এখন কনসোর্টিয়ামের কথা বলছে। আমেরিকাকে এখন বলছে বারংবার অন্য দেশগুলোকে সাথে আসার কথা। আমেরিকা বারংবার আহ্বান জানাচ্ছে হরমুজ প্রণালী নিয়ে একটা গ্লোবাল ইন্টারফারেন্স। আচ্ছা, গ্লোবাল ইন্টারফারেন্স যদি হয়, তাহলে গ্লোবাল ইন্টারফারেন্সে কি আপনার বাকি দেশগুলো মতামত নেবে না? বাকি দেশগুলো তাদের মুখ খুলবে না? কেন আপনি আজকে ইরানকে অ্যাটাক করলেন? কেন ভেনেজুয়েলাকে অ্যাটাক করলেন? কেন করলেন?
এই প্রশ্নগুলো তো আজকে বিশ্ব করবে ওকে। এবং এখন আবারও হরমুজ নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করেছে। সুভাষিস বাবু, অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে হরমুজ নিয়ে এবারে যে নতুন যে প্রশ্নটা উঠে আসছে যে ভারতের সঙ্গে ইরানের যে ঠিক কি কথা হয়েছিল, যে তারপরেই আমরা দেখলাম যে একেবারে হরমুজ প্রণালী খুলে গেল। এবং আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দিই, আমরা যে একটা জাহাজ দেখতে পারলাম এসে ঢুকেছে, এখনও কিন্তু আরও 2টো জাহাজ এসে পৌঁছবে, এমনও কিন্তু একটা ইনফরমেশন ইতিমধ্যে এসে পৌঁছেছে। অর্থাৎ ভারতের সঙ্গে ইরানের কথা বলার পরেই অনেক কিছু হচ্ছে। তাহলে কি আসল গেম চেঞ্জার হচ্ছেন আমাদের দেশ ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তাই নিয়ে করব আমাদের পরবর্তী আলোচনা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি। সুভাষিস বাবু, আরো একবার স্বাগত জানাবো আজ তাক বাংলায়। একদম এই জায়গা থেকে এই প্রশ্নটাই রাখবো যে তাহলে কি ভারত কি গেম চেঞ্জার হয়ে দাঁড়াচ্ছে? ভারতের এই যে সবার সঙ্গে যে ভালো সম্পর্ক, বা আপনি বারবার যেটা বলেন যে চাণক্য নীতি, ভারত কিন্তু সবসময় চাণক্য নীতিতেই চলে, সবার সঙ্গে ভালো সম্পর্ক একটা ব্যালেন্সিং ওয়েতে চলে, সেটার কারণেই কি এই যে হরমুজ খুলে যাওয়া বা ভারতের জন্য একটা আলাদা একটা ফেসিলিটি, এগুলো কি বারবার হচ্ছে? দেখুন, ভারতের নিজস্ব একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড আছে এবং ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটায় ভারত দুটো কার্ড খেলে, একটা লং টার্ম কার্ড, একটা শর্ট টার্ম কার্ড। বাট এই শর্ট টার্ম কার্ডে ভারত খুব একটা ভীষণ ইম্পর্টেন্ট কিছু ইনভেস্টমেন্ট করে না। ভারতের অ্যাকচুয়াল ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট বলুন, ফিজিক্যাল ইনভেস্টমেন্ট বলুন, ওটা লং টার্ম কার্ডে খেলে। এই লং টার্ম কার্ডের মধ্যে ভারত বারংবার একটা এমন খেলা খেলতে চেয়েছে যেই খেলার মধ্যে ভারতবর্ষ একটা সময় দাঁড়িয়ে বিশ্বের কাছে অপরিহার্য হয়ে যাবে। এই অপরিহার্য হওয়ার জন্য ভারতবর্ষ পেনিট্রেট করবে। এই পেনিট্রেশন পয়েন্টারগুলো কীভাবে আসবে? থ্রু ট্রেড আসবে, থ্রু কালচারাল ডিপ্লোমেসি আসবে, থ্রু বিজনেস চ্যানেলিং আসবে। এবং ইতিমধ্যেই তো ডলারকে রিপ্লেস করার জন্য ব্রিক্স মুদ্রা আসবে, এমন তো একটা কথা শোনা যাচ্ছে। সেটা যদি আসে, সেটা তো ট্রাম্পের জন্য একটা বড়, একটা আমেরিকার জন্য একটা বড় বিপদ। সেটা একটা ন্যারেটিভ, মানে ব্যক্তিগতভাবে আসবে কি আসবে না সেটা পরেই জানা যাবে। তবে আমার যেটা মনে হচ্ছে, লোকাল কারেন্সির ইউটিলাইজেশন বাড়ার পিছনে কিন্তু আমেরিকার এই দুর্ব্যবহার একটা বড়। আমি আপনাকে এই জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই, একটুখানি সাদ্দাম হোসেনের একটু প্রসঙ্গ তুলে আনি, ইরাকের প্রসঙ্গ একটু তুলে আনি। সাদ্দাম হোসেন যখন এই লোকাল কারেন্সির ব্যবহার তিনি করতে চেয়েছিলেন, সেই সময়ও তো আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এবার যে দেশ লোকাল কারেন্সিতে কেনা বেচা করতে চাইবে, সেই দেশই তো ট্রাম্পের কাছে বা আমেরিকার কাছে গলার কাটা হয়ে যাবে। সেই জন্যই ব্রিক্সটা ইম্পর্টেন্ট, সেই জন্যই ব্রিক্স পোডিয়ামে ডিসকাশনটা এবছরটা ইম্পর্টেন্ট। কারণ এই লোকাল পোডিয়াম এবং লোকাল চ্যানেলিংয়ের মধ্যে দিয়ে একটা প্রপার স্টেজ তৈরি করার তারা প্ল্যানিং করছে এবং সেই জন্যেই এটা ইম্পর্টেন্ট। সেই কারণেই আমেরিকান ফিলোসফি যেটা গ্লোবকে রিপ্রেজেন্ট করে সেটা সত্য নয়। আমেরিকান মাইন্ডসেট দিয়ে গ্লোবালি জিনিসপত্র দেখলে চলবে না, যেটা বাস্তব সেটাকে বাস্তবের চোখে দেখতে হবে, অ্যান্ড দ্যাট ইজ হাউ দ্য থিংস ওয়ার্ক। তো সেখানে আমার বরাবরই মনে হচ্ছে আমেরিকা যতটা একটা মানে